गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ঠাকুর বাবা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীপাদপদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল সুপ্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম। আজ আমি তোমাদের উপস্থাপিত করতে চলেছি শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক শৈশব লীলা সম্ভার থেকে একটি অপূর্ব অলৌকিক কাহিনী। বালক ঠাকুরের অলৌকিক শক্তি সম্বন্ধে অনেক কথাই কানে আসে, কেউ বিশ্বাস করে কেউ করে না। যারা নিজেরা দেখেননি বলে বিশ্বাস করতে পারেন না তাদের মধ্যেও আবার দ্বন্দ্ব আছে। ঠাকুরের পিতার সহকর্মী কাছারির নগেন্দ্রনাথ দেবকে ঠাকুর নগেন কাকা বলে ডাকতেন। ঠাকুরের অনিমায় শক্তির কথা তিনি শুনেছেন অনেক, তাই সাহস করে একটি কঠিন পরীক্ষার কথা চিন্তা করলেন। তার ভরসা ছিল যে ঠাকুর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। তাই একদিন তিনি কাছারি বাড়ির একটি লোহার সিন্দুকের মধ্যে বালক ঠাকুরকে ভরে তালা চাবি বন্ধ করে দিলেন। তারপর কাছারির লোকেদের সাহায্যে সিন্দুকটি তিতাস নদীর ধারে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিলেন। সিন্দুকটি জলে ডুবে গেল। বালক গোসাইয়ের আর দেখা নেই। নদীর পাড়ে লোকে লোকারণ্য, সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কি হয় দেখতে। বেশ কয়েক মিনিট কেটে গেছে, কিন্তু বালকের কোনো চিহ্ন নেই। নগেনবাবুর মুখ কালো হয়ে গেছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে নদীর পাড়ে পায়চারি করছেন। শেষ পর্যন্ত তিনি কি গোসাইকে হত্যা করলেন নাকি? প্রায় মিনিট 20 পার হয়ে গেছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এতক্ষণ জলের নিচে সিন্ধুকের মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়। সবাই দুঃখ করছেন, কারণ বালক ঠাকুরকে সবাই যে ভালোবাসেন। ঘরের ছেলের মতো শিশু বয়স থেকে তাদের চোখের সামনে কলায় কলায় বেড়ে উঠেছেন, সুতরাং দুঃখ হওয়া তো স্বাভাবিক। সবাই মুচড়ে পড়েছে। এমন সময় কে যেন বলে উঠল, ওই তো গোসাই কাছারির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। সবার দৃষ্টি ওদিকে গিয়ে পড়ল। এতক্ষণের বিমর্ষক ভাব কেটে গিয়ে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কেউ বলল, ভগবান না হলে কিভাবে এটা সম্ভব হতে পারে। কেউ বলল, মানুষের পক্ষে এভাবে বাঁচা সম্ভব নয়, অসম্ভব। মুসলমান ভক্তেরা কেউ বলে খোদা তাল্লা নিজেই, আবার কেউ বলে খোদার পয়গম্বর। সবাই ছুটল কাছারি বাড়ির দিকে। সেদিন বহু লোক ঠাকুরের শরণাপন্ন হয়ে দীক্ষা গ্রহণ করল। এই ঘটনা চারিদিকে এমন রটে গেল যে দলে দলে মানুষ দীক্ষা নিতে আসতে শুরু করল। আশু সেন রোজ ভোর 4টের সময় উঠে প্রাতকৃত্য সম্পন্ন করে গায়ত্রী মন্ত্র জপ করেন। বালক ঠাকুর তাকে ভোর 4টেই ডেকে দেন, বলেন, জ্যাঠামশাই উঠবেন না? 4টে তো বাজে। আশু সেন রূপবাবুর কাছারিতে কাজ করেন। বয়সে ঠাকুরের পিতার থেকে বড়। তিনি ঠাকুরকে খুব ভালোবাসেন, গোসাই গোসাই বলে ডাকেন। ঠাকুরও তাকে খুব ভালোবাসেন। 2.5 বছর বয়স থেকেই আশু সেনের সঙ্গে তার সম্পর্ক। জ্যাঠামশাইয়ের কাছে প্রায় সময়ই যান। আশু সেনের স্ত্রী তাকে স্নান করিয়ে দেন, খাইয়ে দেন। ক্রমে ঠাকুরের বয়স প্রায় 10-11 বছর হলো।
একদিন আশুর সেনকে কাছারির সামনের মাঠে ঘুরে ঘুরে জপ করতে দেখে ঠাকুর বলেন, জ্যাঠামশাই, আপনি কি জপ করছেন আমি বলতে পারি। আশু সেন ধমক দিয়ে বলেন, এইটুকু বাচ্চা, তুমি জপের কি বোঝো? ঠাকুর জবাব দেন, আপনি যা জপ করেন তাকে দেখাতে পারি। আশু সেন ঠাকুরের কথা উড়িয়ে দিতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, দেখাও। ঠাকুর বললেন, জ্যাঠামশাই, আজ না, আর একদিন দেখাবো। এরপর একদিন ঠাকুর বললেন, জ্যাঠামশাই, ঘরটা ভালো করে লেপে পুছে একটি জলচৌকির উপর আসন পেতে রাখবেন। ঠাকুর বাচ্চা হলে কি হবে? আশু সেন ঠাকুরের কথা অনুসারে ঘর লেপে পরিষ্কার করে একটি জলচৌকির উপর আসন পেতে দিলেন। ঘরে তখন আশু সেন, নায়েব ত্রৈলোক্য সোম আর একজন, ঠাকুরের পিতার নামে তার নাম। ঠাকুর বললেন, জ্যাঠামশাই, আপনারা চোখ বুজে জপ করুন। আমি বললে চোখ খুলবেন, যার জপ করছেন তাকে দেখতে পাবেন, কিন্তু আপনারা যেন কোনো কথা বলতে বা ছুতে যাবেন না। তিনজনে চোখ বুজে জপ করছেন। ঠাকুর বললেন, এবার আপনারা চোখ খুলে দেখুন। তারা চোখ খুলে দেখলেন আসনের উপর সমাসীন এক জ্যোতির্ময়ী পরমা সুন্দরী দেবী মূর্তি। আলুলায়িত কেশ, হাতে ত্রিশূল, স্নিগ্ধ মনোরম জ্যোতিতে ঘর আলোকিত হয়ে উঠেছে। কতক্ষণ ধরে তারা এই দেবী মূর্তি দেখেছেন খেয়াল নেই। হঠাৎ বালকেশ্বর ভেসে এলো, জ্যাঠামশাই, এবার চোখ বুজে জপ করুন। কিছুক্ষণ পর চোখ খুলে তারা দেখেন দেবী মূর্তি অন্তর্হিত হয়েছেন, আসন খালি। এর কিছুদিন পরে একদিন ভোরবেলা আশু সেন কাছারির মাঠে বেড়াচ্ছেন আর গায়ত্রী মন্ত্র জপ করছেন। বালকও জ্যাঠামশাইয়ের সাথে মাঠে ঘুরে বেড়াচ্ছেন। কয়েক সেকেন্ড আশু সেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। চারিদিকে তাকিয়ে দেখেন বালক কোথাও নেই। একটু আশ্চর্য হয়েই গেলেন, এত তাড়াতাড়ি গোসাই গেল কোথায়? যাই হোক, ধীরে ধীরে নদীর দিকে রওনা হলেন। ওপারের দিকে তাকিয়ে তার মনে হলো যে একটি বাচ্চা শিশু নদীর উপর দিয়ে হেঁটে আসছে। কিছু দূর এগোতেই বুঝতে পারলেন যে নদীর উপর দিয়ে খরম পায়ে যে বাচ্চা শিশুটি হেঁটে আসছেন তিনি গোসাই ছাড়া আর কেউ নন। আশু সেন অবাক হয়ে তাকিয়ে আছেন আর ভাবছেন যে মানুষের পক্ষে নদীর জলের উপর দিয়ে হেঁটে আসা কি করে সম্ভব? গোসাই ভগবান ছাড়া আর কেউ হতেই পারে না। গ্রন্থের পাতায় পড়েছেন যে ভগবান পর্যায়ের যারা, তারাই শুধু পারেন জলের উপর দিয়ে হাঁটতে। আজ এই পরম বিভূতি প্রত্যক্ষ করে তিনি অভিভূত হয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই ঠাকুর আশু সেনের কাছে পৌঁছে গেলেন। ওপার থেকে দ্রুতগামী লঞ্চ আসতেও এর থেকে অনেক বেশি সময় নেয়। কী করে বালক ঠাকুর এত দ্রুত পৌঁছে গেলেন? আশু সেন নিজের অজান্তেই হাত জোর করে প্রণাম করলেন গোসাইকে। মিষ্টি হেসে ঠাকুর বললেন, জ্যাঠামশাই, অত আকাশ পাতাল কী ভাবছেন? সুরের সাধনায় তন্ময় হয়ে যান। নিজেকে সুরের মধ্যে ছেড়ে দিয়ে সুরের মাধুর্যে মিশে যান, কারণ সুরই একমাত্র সম্পদ, যা আহরণ করলে আপনার মধ্যেই সব শক্তি জেগে উঠবে। অভিভূত হয়ে আশু সেন বললেন, কি করে তা সম্ভব হবে? তুমিই বলে দাও বাবা, তুমি আমাকে পথ দেখাও। স্নান করে আসুন জ্যাঠামশাই, ঠাকুর জবাব দেন। আর অপেক্ষা না করে আজই সেই সুরের সন্ধান আপনাকে দিয়ে দিই। আশু সেন দীক্ষা গ্রহণ করলেন এবং ঠাকুরের নির্দেশিত পথে সাধনায় মগ্ন হলেন। এদিকে এইসব অলৌকিক লীলাতে শ্রী শ্রী ঠাকুরের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এত ভিড় হচ্ছে, দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসে তার কৃপা লাভের আশায়। একদিন এক বর্ধিষ্ণু পরিবারের এক রোগী নিয়ে কয়েকজন ভদ্রলোক একেবারে সোজা স্কুল বাড়িতে এসে উপস্থিত। হেডমাস্টারমশাইয়ের অনুমতি নিয়ে তারা বালক ঠাকুরের কৃপা প্রার্থনা করেন। রোগী উদরী ব্যারামে ভুগছে, একেবারে চলের শক্তিহীন। স্কুল প্রাঙ্গণে তাকে শুয়ে রাখা হয়েছে। বালক ঠাকুর হেডমাস্টারমশাইকে প্রথমে বললেন,
স্যার একটা লাঠি নিয়ে জোরে জোরে রোগীর পেটে মারুন। শোনা গেল ডাক্তারি চিকিৎসায় কোনো ফল হয়নি। হেডমাস্টার মশাই এগোচ্ছেন না দেখে বালক এক সহপাঠীকে বললেন। সেই সহপাঠী কোনো দ্বিধা না করে একটা মোটা লাঠি নিয়ে রোগীর পেটে জোরে জোরে আঘাত করলো। রোগী যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিছুক্ষণ পরে আশ্চর্যভাবে রোগীর পেট থেকে জল বের হতে শুরু করলো। কয়েক বালতি জল বেরিয়ে গেল। রোগী একটু সুস্থ বোধ করতে লাগলো। এই অদ্ভুত ব্যাপার দেখে সবাই তো আশ্চর্য। দিন দশেক পরে ভদ্রলোক সম্পূর্ণ সুস্থ হয়ে এসেছেন বড় একটি লিলি বিস্কুটের টিন নিয়ে। বালক ঠাকুর কিছু নেবেন না জানেন, তাই হেডমাস্টার মশাইকে বললেন একটি স্পোর্টসের আয়োজন করতে। স্পোর্টসে বালক ঠাকুর প্রথম স্থান অধিকার করে লিলি বিস্কিটের বড় টিন পুরস্কার পেলেন। টিনটি খোলা হলো, সবাইকে বিস্কিট বিতরণ করে খালি টিনটি বালক ঠাকুর বাড়ি নিয়ে গেলেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর আমার স্রষ্টার সৃষ্টি দর্পণ চ্যানেলের সদস্য হয়ে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।